আজ আমি এক্সপ্লেন করব নতুন চাইনিজ ড্রামা স্পিড অ্যান্ড লাভ। গল্পের শুরুতেই আমাদের মোমো নামে একটি মেয়েকে দেখানো হয়। ওর পুরো নাম জিয়াংমো। সে তার পরিবারের সাথে তার আঙ্কেল ক্রিজের বাসায় বেড়াতে এসেছে, আর সেটাও খুবই কষ্ট করে, কারণ সে তার বাবা আর ভাইয়ের জন্য অপেক্ষা করছিল। কিন্তু তারা কখনোই তার জন্য এখানে আসেনি, বিশেষ করে তার ভাই জিনঝাও, যে তাকে ফিরে আসার কথা দিয়েছিল। এদিকে মোমোর মায়ের এখানে আসার পর থেকে মেজাজ খারাপ ছিল। মোমোর মা তাকে বলে জিনঝাওয়ের কাজ ঠিকমতো হচ্ছে না, আর তার এক্স হাজবেন্ডেরও এখন পরিবার আছে, তাই তোমার ভালো হবে ওদের থেকে দূরে থাকো। কিন্তু মোমো তাদের কোনো কথাই শোনে না। সে জোর করেই থাইল্যান্ডে চলে যায়, আর হঠাৎ করে চোখ লেগে যাওয়ার কারণে ওর হাত থেকে জিনঝাওয়ের কলমটা পড়ে যায়। এই কলম দিয়েই মোমো চিঠি লিখত, কিন্তু জিনঝাও তার চিঠির কোনো উত্তর দেয়নি। এদিকে ন্যানা নামের একটি মেয়ে সেই কলমটা তুলে তাকে দেয় এবং জিজ্ঞাসা করে, তুমি কি ট্যুরে যাচ্ছ? মোমো তখন বলে, না, আমি কারো খোঁজে এসেছি। ন্যানা তখন এক্সাইটেড হয়ে বলে, আমাকেও বলো তার সম্পর্কে, সে কেমন দেখতে, সে কি খুব বেশি স্মার্ট? মোমো তখন বলে সে খুবই ব্রাইট স্টুডেন্ট ছিল, তার রুম সবসময় অ্যাওয়ার্ড আর সার্টিফিকেট দিয়ে ভর্তি থাকতো, তার হাতে লেখাও খুবই ভালো ছিল। ন্যানা তখন আরো বলে, সে কি খুব বেশি হ্যান্ডসাম? তখন মোমো তাকে বলে, আমি জানি না, আলাদা হয়ে যাওয়ার পর থেকে আমাদের আর দেখা হয়নি। অন্যদিকে এক আন্ডারগ্রাউন্ড বক্সিং ক্লাবে আমরা জিনঝাওকে দেখতে পাই। সেখানে জিনঝাও প্রতিপক্ষকে হারাতে লড়াই করছিল। এদিকে মোমোর মা তখন তার এক্স হাজবেন্ডকে কল দিয়ে বলে সে যেন মোমোকে এয়ারপোর্ট থেকে নিতে আসে এবং যথাসম্ভব আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিও। আরও একটা কথা, জিনঝাওকে ওর থেকে দূরে রাখবে, ওদের যেন দেখা না হয়। কিন্তু সে তখন জিনঝাওকেই মোমোকে রিসিভ করতে এয়ারপোর্টে পাঠিয়ে দেয়। মোমোর ফ্লাইট নম্বর আর ডিটেলসও জিনঝাওকে পাঠিয়ে দেয়। এদিকে মোমো যখন বেরোচ্ছিল তখন কিছু ছেলেরা জোর করে তার কাছ থেকে একটা ঠিকানা জানতে চায়। মোমো খুবই অস্বস্তি বোধ করছিল। ঠিক তখনই জিনঝাও পেছন থেকে বলে ওঠে, ওর থেকে দূরে থাকো। তখন ছেলেগুলো সেখান থেকে চলে যায়। মোমো এই প্রথমবার জিনঝাওকে দেখতে পায়, তাও আবার আহত অবস্থায়। তখন জিনঝাও হঠাৎ করে বলে ওঠে, আমাকে চিনতে পারোনি? তখন মোমো আর কিছুই বলে না। জিনঝাও আর ওকে প্রশ্ন করে না। মোমোকে গাড়িতে বসিয়ে বাড়ির দিকে নিয়ে যায়। পুরো রাস্তা জুড়ে মোমো তাকে ঘুরে ঘুরে দেখছিল আর জিজ্ঞাসা করছিল, এটা কি তোমার গাড়ি? তুমি আর এখন স্কুলে যাও না? জিনঝাও দুটোতেই না বলে, আরো বলে, আমি হাই স্কুলের পর থেকে পড়াশোনা ছেড়ে দিয়েছি। মোমো তাকে জিজ্ঞাসা করে, কেন? এত ভালো ছাত্র হয়েও তুমি কেন এমন করলে? তখন রেড সিগন্যালে জিনঝাওয়ের এক বন্ধু আসে এবং জিনঝাওকে ড্রিঙ্কের জন্য ডাকে। মোমোকে দেখে সে জিজ্ঞাসা করে, এই মেয়েটি কে? কিন্তু গ্রিন সিগন্যাল জ্বলে ওঠা মাত্রই জিনঝাও সেখান থেকে চলে যায়। মোমো তখন জিজ্ঞাসা করে, ও কে ছিল? ও কি তোমার বন্ধু? তুমি এ ধরনের মানুষের সাথে কেন ঘুরছো? জিনঝাও তখনও কিছুই বলে না। খানিকক্ষণ পর জিনঝাও গাড়ি থেকে নেমে মোমোর জন্য স্ট্রবেরি জুস নিয়ে আসে, কারণ মোমোর এটা খুবই পছন্দ। ছোটবেলাতেও ওরা দুজনে মিলে স্ট্রবেরি চুরি করে খেত। জিনঝাও মিষ্টি স্ট্রবেরিগুলো মোমোকে দিত আর নিজে খেত টক স্ট্রবেরিগুলো। এরপর কিছু সময়ের মধ্যেই ওরা বাড়িতে পৌঁছে যায়। মোমো বাড়ি এসে দেখতে পায় তার বাবা ড্রিঙ্ক করা অবস্থায় মাটিতে পড়ে আছে। রান্নাঘরে ওর মা কাজ করছে, অর্থাৎ তার বাবার নতুন স্ত্রী, যিনি তার স্বামীর এই ড্রিঙ্ক করা অভ্যাসে খুবই ক্লান্ত। সে রান্নাঘর থেকে বাইরে এসেই মোমোকে দেখে স্বাগত জানায়। জিনঝাও তখন ডিনার তৈরি করতে তার মাকে সাহায্য করতে যায়। ঠিক তখনই সেখানে ছোট্ট একটি মেয়ে আসে, যার নাম সিনা। সে জিনঝাওয়ের ছোট বোন। সে মোমোকে ঘুরে ঘুরে দেখতে থাকে। তার বাবা তার বড় বোনকে হ্যালো বলতে বলে, কিন্তু সিনা তখনও চুপ করেই থাকে। তখন জিনঝাও সিনাকে নিজের কাছে ডাকে এবং মোমোকে হ্যালো বলতে বলে। সিনা তার বড় ভাইয়ের কথা কখনোই অমান্য করে না। সে মোমোকে হাই বলে। মোমো তখন নিজের পক্ষ থেকে সবাইকে উপহার দেয়, আর এগুলো সে আগে থেকে কিনে রেখেছিল। আর ডিনার করার সময় সিনা দেখে তার বড় ভাই মোমোকে বেশি বেশি ডাম্পলিংস দিচ্ছে। তাই সে জিজ্ঞাসা করে, ওকে আমার থেকে বেশি দিচ্ছ কেন? তখন জিনঝাও তাকে বলে, কারণ সে আমাদের গেস্ট। যেটা শুনে মোমোর খুবই খারাপ লাগে। এমন সময় জিনঝাওয়ের বন্ধু সানলাই আসে। নতুন এক অতিথিকে দেখে সে জিনঝাওকে বাইরে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে মোমো তাকে গিফট দেওয়ার জন্য ওর পেছনে যায়, আর ভুলবশত ওদের কথাও শুনে ফেলে। সানলাই জিনঝাওকে কোনো এক কাজ করতে বারণ করছে, যে কাজে তার জীবন ঝুঁকিতেও পড়তে পারে। আর তার নজর যখন মোমোর দিকে যায়, সে জিনঝাওকে জিজ্ঞাসা করে সে কে, কিন্তু জিনঝাও কিছুই বলে না।
মোমো তাকে বলে আমি জিয়াংমো। সানলাই এটা শুনেই বলে এর মানে তো দিনরাত কষ্ট করা, তাই না? আমার নাম সানলাই, কখন আমার দোকানে এসো, আমি তোমাকে একটা গোপন কথা বলে দেব। এই বলেই সে চলে যায়। সে চলে যেতেই মোমো তাকে গিফট দেয়। জিনঝাও তখন বলে এমন টাকা নষ্ট করার কোনো দরকার নেই। মোমো তখন বলে আমি তো তোমাদের গেস্ট, তাই না? তাই আমার উপহার দেওয়াটাও জরুরি। এরপর দেখানো হয় মোমো বসে বসে ভাবছে যে জিনঝাও আসলে কি করে। তার মুখেও রক্ত লেগেছিল, স্কুলেও যায় না, আর ডাকাতদের মতো তার বন্ধুরা। এদিকে জিনঝাও যখন ড্রিঙ্কস নিয়ে বের হচ্ছিল তখন তার পকেট থেকে তার গাড়ির চাবি পড়ে যায়। তখন একটি ছোট্ট মেয়ে সেই চাবির চেনটা তুলে দেয়, আর এই চেইনে লেখা ছিল মোমোর নামের অর্থ। এমন সময় মোমো তাকে মেসেজ করে, জিজ্ঞাসা করে তুমি এখন কোথায় আছো, আমার খিদে পেয়েছে। তখন জিনঝাও মোমোকে নিচে আসতে বলে। এরপর ওরা দুজনেই হাঁটতে থাকে। মোমো কিছু জিজ্ঞাসা করার জন্য জিনঝাওকে থামায়। তখন সামনে থেকে একটা বাইক চলে যায়। জিনঝাও চটজলদি মোমোকে আগলে নেয় এবং বলে তুমি এখন আর বাচ্চা নও, তাই সাবধানে চলো। তারপর দুজনেই ফুড স্টলে চলে যায়। খাবার অর্ডার দেওয়ার পর মোমো চুপচাপ বসেছিল। এরপর সে হঠাৎ করে বলে তোমার আমার সম্পর্কে কিছু জানার নেই, আমি এত বছর কেমন ছিলাম, কি করেছিলাম। তখন জিনঝাও তার স্টেপ ড্যাডের সম্পর্কে জিজ্ঞাসা করে। মোমো তাকে বলে ঠিকঠাকই আছে। তারপর সে জিনঝাওকে জিজ্ঞাসা করে তুমি এত বছর কেমন ছিলে, আর কালকে তুমি কোথায় যাবে? জিনঝাও বলে আমি ভালোই ছিলাম, আর কাল আমি কাজে যাব। মোমো আবারও জিজ্ঞাসা করে কাজ ছাড়া আর কি করো? জিনঝাও তখন বলে দেখো আমি কাজ করি, খাই দাই, মজা করি, আর কি জানতে চাও? মোমো তখন আবারও জিজ্ঞাসা করে তাহলে তোমার মজার ব্যাপার নিয়ে কথা বলো। এমন সময় তাদের অর্ডার এসে যায়। এমন সময় জিনও এগিয়ে এসে বলে তুমি আমার মেসেজের রিপ্লাই না দিয়ে এখানে মেয়ের সাথে মজা করছো, আর এই মেয়ে তো তোমার সাথে গাড়িতেও ছিল, তাই না? জিনঝাও তখন বলে ও আমার বোন, ও এখানে ঘুরতে এসেছে। জিন বলে তোমার বোন তো এলিমেন্টারি স্কুলে পড়ে, তাহলে এটা কোন বোন? এটা কি তোমার বায়োলজিক্যাল বোন নাকি অন্য কিছু? জিনঝাও তখন কোনো উত্তর দেয় না। তখন জিন আগামীকালের ম্যাচ নিয়ে কথা বলে তোমার প্রাণে ঝুঁকিও হতে পারে। জিনঝাও তার কথা উপেক্ষা করে। জিন আবারও তাকে জিজ্ঞাসা করে এটা কি সত্যিই তোমার বোন? দেখতে কিন্তু একদমই একরকম লাগছে না, যদি স্ন্যাকি জানতে পারে তাহলে ঝামেলা হতে পারে। মোমো তখন জিনঝাওকে জিজ্ঞাসা করে এই স্ন্যাকিটা আবার কে, সে কি তোমার গার্লফ্রেন্ড? জিনঝাও তাকে না বলে দেয়। আর এমন সময় সামনে থেকে কিছু ছেলেরা জিনঝাওকে মারতে এসে পড়ে, আর এরপর সেখানে মারামারি শুরু হয়। জিন তখন জিনঝাওকে তার বাইকের চাবি দিয়ে দেয়। এরপর জিনঝাও মোমোকে নিয়ে সেখান থেকে চলে যায়। যখন দুজনেই বাইকে ফুল স্পিডে নির্জন পথ দিয়ে যাচ্ছিল তখন মোমো তাকে ধরে অনুভব করতে থাকে ঠিক যেরকম রিউনিয়ন সে চেয়েছিল। বাড়ি ফেরার পর মোমো দেখে জিনঝাও কারোর সাথে কথা বলছে, আর সেখানে সে বলছে কাল সে সেখানে যেতে পারবে না, তাকে অন্য কোথাও যেতে হবে। এই বলেই সে ফোন কেটে দেয়। আর নিজের কাজ শেষ করে সে মোমোকে বলে ঘরে যেয়ে ঘুমিয়ে পড়ো, আমি একটু পরে চলে যাব। মোমো তখন জিজ্ঞাসা করে কোথায় যাবে, আর তুমি কোথায় ঘুমাবে? কিন্তু জিনঝাও তাকে বলে আমার কাছে মাথা ঘামিও না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জিনঝাও তার বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করছিল, তারা একসাথে ড্রিঙ্কও করছিল। ঠিক এমন সময় ওয়ানজিনের কল আসে, কিন্তু জিনঝাও তার ফোন ওঠায় না। তখন ওয়ানজিন এমন একটি মেসেজ পাঠায়, তখন জিনঝাও তার কাছে যেতে বাধ্য হয়। আর সেখানে গিয়ে সে কিছু টাকা দিয়ে বলে বাকি টাকা পরের বার দিয়ে দেব, আর এখন আমার বাবাকে ছেড়ে দাও। যাওয়ার পথে ওয়ানজিন তাকে বলে আমি তোমাকে এতবার ফোন করলাম, তুমি একবারও রেসপন্স করলে না, আর আমি তোমার জন্য এত সেজেছি যে আমি কখনো বিয়ে বাড়িতে গেলেও এত সাজি না, আর তুমি তোমাকে না দেখেই চলে যাচ্ছ। জিনঝাও এবারও ওকে কিছুই বলে না। ওয়ানজিন তাকে আবারও বলে আমি তোমার বাবার কিস্তির ঋণ সব মাফ করে দেব, এর পরিবর্তে তুমি আমার সাথে ডিনারে যাবে। কিন্তু এমন সময় মোমোর একটা মেসেজ আসে জিনঝাওয়ের কাছে, আর সে সাথে সাথেই ওয়ানজিনের ডিলটা নাচক করে দেয়। মোমো ওকে বলেছে সে আজ বাড়ি আসবে কিনা। জিনঝাও সেই মেসেজেরও রিপ্লাই করে না, আবার সে বাড়িও ফিরছে না। মোমো তখন তার বাবার দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞাসা করে জিনঝাওকে সবসময় বাইরেই থাকে। তিনি বলেন হ্যাঁ, বাড়িতে বসে থেকেই বা কি করবে। তখন মোমোর মাথায় একটা আইডিয়া আসে। সে যখন শাওয়ার নিতে ওয়াশরুমে যায় তখন সে ওয়াটার হিটারের পাইপ ভেঙে দেয় এবং বলে হিটারটা খারাপ হয়ে গেছে। আর এটা করার পর সে চুপচাপ তাকিয়ে থাকে। এদিকে তার বাবার দ্বিতীয় স্ত্রী এটা ঠিক করানোর জন্য জিনঝাওকে ফোন করে। আর জিনঝাও যখন বাড়ি এসে হিটার ঠিক করছিল
মোমো তখন জিনঝাওয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। এমন সময় হঠাৎই জিনঝাও তার দিকে তাকিয়ে বলে, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? মোমো তখন বলে, আমি তো সূর্য দেখছিলাম। এমন সময় সিনাও সেখানে আসে, তাই সে তখন সিনাকেও বলে, তুমিও কি সূর্য দেখতে এসেছো? এরপর জিনঝাও তার মাকে এসে বলে, আমি পানির ফ্লো বন্ধ করে দিয়েছি, ওয়াটার হিটারটা পরিবর্তন করতে হবে। আমি সানলাইকে বলে দিয়েছি, সে কিনে রাখবে। এই বলেই জিনঝাও চলে যায়। যা দেখে মোমোর আবারও মন খারাপ হয়ে যায়, কারণ সে তো জিনঝাওকে আটকে রাখতে চেয়েছিল, কিন্তু এই প্ল্যানও ফেল হয়ে যায়। তাই সে জিনঝাওকে ফলো করতে থাকে। জিনঝাও তখন রেলওয়ে ট্র্যাকের কাছে থামে, আর তারপর একটা দোকানের ভেতর দিয়ে ঢুকে পড়ে। মোমো জিনঝাওর পেছন পেছন চলে আসে। এদিকে দোকানের মালিক তাকে এটা ওটা কিনতে বলছিল, তাই সে তাড়াহুড়ো করে কিছু একটা কিনে ফেলে, আর এরপর আবারও জিনঝাওকে ফলো করতে থাকে। কিন্তু দোকান থেকে বেরিয়ে ট্র্যাকের উল্টো দিকে সে চলে যায়। কিন্তু মোমো পার হওয়ার আগে ট্রেন এসে পড়ে, আর ট্রেন চলে যাওয়ার পর মোমো দেখতে পায় জিনঝাও ওর দিকেই তাকিয়ে আছে। তাই সে জিনঝাওয়ের কাছে চলে যায়। জিনঝাও ওকে বলে, তুমি এখানে কি করছো? মোমো তখন বলে, আমি শপিং করতে এসেছি। এই বলে সে কলা কেনার অভিনয় করে। জিনঝাও তখন বলে, তুমি ছুরি দিয়ে কলা কেটে খাবে? মোমো তখন বলে, আমি এটা তরমুজ কাটার জন্য কিনেছিলাম। জিনঝাও তখন ওকে টাকা দিয়ে বলে, ফল কিনে বাড়ি ফিরে যাও, আর আমাকে ফলো করো না। এই বলে সে চলে যায়। কিন্তু মোমো কোনোভাবেই মানে না। ও একটি রিক্সাওয়ালাকে বলে জিনঝাওয়ের গাড়িকে ফলো করতে। ঠিক এমন সময় অন্য একটি রিক্সা আসে, যেখানে জিন বসা ছিল। সে মোমোকে দেখে বলে, তুমি কোথায় যাচ্ছ? সে বলে, জিনঝাওয়ের কাছে, ওর সঙ্গে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। জিন তখন বলে, তুমি সত্যি ওর কাছে যাবে? ও কি তোমাকে ডেকেছিল? মোমো তখন বলে, অবশ্যই, আমি কি তোমাকে মিথ্যে বলছি? জিন তখন বলে, তাহলে ঠিক আছে, আমি ওর কাছেই যাচ্ছি। এরপর ওরা দুজনে মিলে জিনঝাওয়ের গাড়িকে ফলো করে, অর্থাৎ সে বক্সিং ক্লাবে চলে যায়। আর বক্সিং ক্লাবে আমরা দুজনকে দেখতে পাই, লিনসু আর ওয়ানচিনের বাবা। এদিকে ওয়ানচিন শুধু জিনঝাওয়ের চিন্তা করছে, যেন ম্যাচে খেলতে গিয়ে ওর কিছু হয়ে না যায়। আর রিংয়ে যখন হিজাংকে ডাকা হয়, ওয়ানচিন তখন তাকে ওয়ার্ন করে, বলে, যদি জিনঝাওয়ের কিছু হয়ে যায় তাহলে আমি তোমার প্রাণ নিয়ে নেব। আর এরপর রিংয়ে জিনঝাওকে ডাকা হয়, আর এরপর ম্যাচ শুরু হয়। প্রথম দিকে জিনঝাওয়ের পারফরমেন্স খুবই ভালো ছিল, সে হিজাংকে প্রায় হারিয়ে দিচ্ছিল। কিন্তু শেষ দিকে হিজাং গেমটা পাল্টে দেয়। সে জিনঝাওকে মারতে শুরু করে, দুজনের মধ্যে জমজমাট লড়াই শুরু হয়। আর এদিকে মোমো তখন বাইরে জিনের সাথে চলে আসে। ওরা দুজনে অনেক কষ্ট করে ভেতরে আসে। মোমো তখন জিনকে জিজ্ঞাসা করে, ঝাও কোথায়? জিন তখন বলে, সামনে দেখো, ঝাও রিংয়ের মধ্যে আছে। মোমো জিনঝাওকে দেখে খুবই অবাক হয়। ও কখনো ভাবতেই পারেনি জিনঝাও এমন হবে। এত মার খাবার পরেও সে ম্যাচটা শেষ করছিল না। তাই সে জিনকে বলে এই ফাইটটা থামানোর জন্য। জিন তখন লিনের দিকে ইশারা করে, বলে, ও আর অন্যরা বাজি ধরেছে, এই লড়াই এখন কোনোভাবেই থামানো সম্ভব নয়, নইলে তাদের টাকার কি হবে? মোমো তখন বলে, তাদের সব টাকা আমি দিয়ে দেব, তুমি শুধু এই লড়াইটা থামিয়ে দাও। কিন্তু আসলে সেটা অতটাও সহজ ছিল না। এদিকে হেজাং জিনঝাওকে প্রায় হারাতেই যাচ্ছিল। কাউন্টডাউনও শুরু হয়ে গিয়েছিল। মোমো জিনঝাওকে বারবার ডাকতে শুরু করেছিল। আর হঠাৎ করে মোমোকে চোখের সামনে দেখে জিনঝাও চমকে ওঠে, আর তার বাকি থাকা শক্তি জোগাড় করে সে হিজাংকে মারতে শুরু করে। এমনকি শেষমেশ সে ম্যাচটা জিতে যায়। আর এরপর ম্যাচের মাঝখানেই সে রিং থেকে বেরিয়ে আসে। মোমোর হাত ধরে সে বেরিয়ে যায়। যা দেখে ওয়ানচিং জিজ্ঞাসা করে, এই মেয়েটা কে? ও কি জিনঝাওয়ের গার্লফ্রেন্ড? জিন তখন বলে, আরে না, ওকে তো জানোই, ওর এসবে কোনো ইন্টারেস্ট নেই। অন্যদিকে জিনঝাও তখন মোমোকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এসেছো? মোমো তখন কিছুই বলতে পারে না, সে শুধু কাঁদতে থাকে। যা দেখে জিনঝাও বলে, ফাইট আমি করেছি, ব্যথাও আমি পেয়েছি, অথচ কাঁদছো তুমি? চলো আমি তোমাকে বাড়ি ছেড়ে দিচ্ছি। কিন্তু মোমো তখন বলে, তোমার এই অবস্থা কিভাবে হলো? তুমি এমন কিভাবে হয়ে গেলে? জিনঝাও তখন ওকে জোরপূর্বক গাড়িতে তুলে দেয়, আর তারপর বাসার দিকে চলে যায়। মোমো তখন বলে, আমি তোমার আর সানলাইয়ের কথা শুনে ফেলেছিলাম। তুমি কি বুঝতে পারো না আমার তোমার জন্য চিন্তা হয়? আমি হয়তো তোমার জন্য গুরুত্বপূর্ণ নই, কিন্তু আমি যখন তোমাকে রক্তাক্ত অবস্থায় দেখি তখন আমার ভয় হচ্ছিল, যদি তুমি আর কখনো লিখতে না পারো। আমি তোমার কলম তোমাকে ফিরিয়ে দিতে এসেছিলাম, কিন্তু আমার এখন ভয় হচ্ছে হয়তো এই কলমের আর তোমার কোনো দরকার নেই। আমি বহু বছর ধরে তোমার অপেক্ষা করেছি, এমনকি আমি আমাদের পুরনো বাড়িতেও গিয়েছিলাম। আমি সেখানে আমার ডিটেলসও রেখে এসেছিলাম, যেন তুমি ফিরে এসে আমাকে খুঁজে নিতে পারো। কিন্তু এখন আমার মনে হচ্ছে
আমি নিজেই বোকা ছিলাম, আমার এখানে আসাই উচিত ছিল না। আমি কালই চীনে ফিরে যাব, তুমি শুধু আমাকে এয়ারপোর্টে নামিয়ে দাও। ঠিক এমন সময় জিনঝাওয়ের চোখ যায় সামনে থাকা গাড়ির ওপর, যেখানে হেজাং এবং ওয়ানের বাকিরা ছিল, যারা তাকে ঘিরে ফেলেছিল। জিনঝাও অনেক কষ্ট করে সেখান থেকে তার গাড়ি বের করে, কিন্তু তারা তাকে তাড়া করা বন্ধ করে না। তাই জিনঝাও এবার মোমোকে নেভিগেটর হতে বলে, ঠিক যেমনটা সে ছোটবেলায় করত। তার বাবা তাকে সবসময় ব্যাকসিটে বসিয়ে নেভিগেটর করতে বলতো। জিনঝাও এবার ওর ফোন আর পাসওয়ার্ড মোমোর দিকে দিয়ে দেয়। ঠিক এমন সময় মোমো দেখতে পায় পেছনের গাড়িটা ক্র্যাশ হয়েছে, যা দেখে মোমো কিছুটা অবাক হয়, ভয় পেয়ে যায়। জিনঝাও তখন বলে, ওসব বাদ দিয়ে তুমি আমাকে ডিরেকশন দাও। মোমো এবার সবকিছু ছেড়ে জিনঝাওকে ডিরেকশন দিতে থাকে। আর নিজের টার্গেটে পৌঁছানোর পর জিনঝাও মোমোকে বলে, আমি 5 গুনতেই স্টিয়ারিং ধরে ফেলো। এই বলেই সে গাড়ি থেকে অর্ধেক বের হয়ে সামনের পোল থেকে একটা ব্যাগ নিয়ে নেয়। মোমো ওর কথা মতো স্টিয়ারিং হুইল ধরে ফেলে, আর সামনে গাড়ি আসতে দেখে সে জিনঝাওকে ধরে ভেতরে টেনে নেয়। আর এরপর জিনঝাও একটি ওয়্যার হাউসে যায়। মোমো এটা দেখে খুবই অবাক হয়। তখন জিনঝাও তাকে বলে, তুমি আমার পেছন পেছনে থাকবে, কোনো কথা বলবে না। এরপর বাইরে আসতেই একজন ছেলে ওকে বলে, তুমি তো বলেছিলে তুমি আজ আসবে না। জিনঝাও বলে, তো আর কি করব, ওয়ানসাংয়ের ছেলেরা আমার পেছনে লেগে পড়েছিল। এরপর জিনঝাও তাকে সেই ব্যাগটা দিয়ে দেয়, কিন্তু ছেলেটা মোমোকে দেখে রেগে গিয়ে বলে, আমি তোমাকে বারবার করে বলেছিলাম এখানে বাইরের কেউ আসতে পারবে না। তখন জিনঝাও মোমোকে আগলে নিয়ে বলে, ও কোনো বাইরের লোক নয়, ও আমার গার্লফ্রেন্ড। প্রতি রাতে দেরি করে বাড়ি ফেরাই ওর সন্দেহ হচ্ছিল, হয়তো আমার কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে। আর কথা বাড়তে বাড়তে ব্রেকআপ পর্যন্ত চলে গিয়েছিল, তাই ওকে আনতে হয়েছে। ছেলেটা এবার জিনঝাওয়ের কথা মেনে নেয় আর ওকে 1 প্যাকেট টাকা দেয়। এমন সময় একজন এসে মোমোর দাম জানতে চায়। জিনঝাও তখন এসে বলে, ও প্রাইসলেস, তুমি অ্যাফোর্ড করতে পারবে না। আর এরপর সে মোমোর দিকে তাকিয়ে দেখে ওর ঠান্ডা লাগছে, তাই সে হাত বাড়িয়ে দেয়, কিন্তু মোমোর অস্বস্তি হচ্ছিল। এটা দেখে জিনঝাও নিজেই ওকে শক্ত করে জড়িয়ে ধরে। আর এরপর বাকি সবাইকে বলে, আমার গার্লফ্রেন্ডের ঠান্ডা লাগছে, আমি ওকে বাড়ি নিয়ে যাচ্ছি। এরপর একে একে সবাই চলে যায়, আর গ্রুপের অ্যাডমিনও সেই গ্রুপটা ডিলিট করে দেয়, যে গ্রুপ থেকে লোকেশন শেয়ার করা হয়েছিল। মোমো তখন হঠাৎ করেই বলে, তুমি এসব টাকার জন্য করছো? যে গাড়িটা ক্র্যাশ হয়েছে, যদি পুলিশ জানতে পারে তাহলে বিপদ হবে। জিনঝাও তখন শান্ত কণ্ঠে বলে, এমন কিছুই হবে না। আর যে রোড দিয়ে আমরা এসেছি ওখানে কোনো ক্যামেরা ছিল না, তার উপর গ্রুপ চ্যাটটাও ডিলিট হয়ে গেছে, আমাদের চ্যাট হিস্ট্রিও নেই, আর আমাদের ট্রানজ্যাকশনও ক্যাশে হয়েছে, তাই আমাদের ফাঁসানোর কোনো ট্রেস নেই। কিন্তু মোমো তখন রেগে গাড়ি থেকে বের হয় আর বলে, যদি তোমাকে ভবিষ্যতে পুলিশ ধরে ফেলে, নয়তো আজকে ওর সাথে যা হয়েছে সেটা কাল তোমার সাথেও হতে পারে, তুমি শুধুমাত্র টাকার জন্য তোমার জীবন ঝুঁকিতে ফেলছো কেন? এভাবে জীবনযাপন করার মানে কি? জিনঝাও তখন বলে, তাহলে শোনো, আমি এমন জীবন কেন বেছে নিয়েছি। আমি আর তোমার বাবা যখন এখানে এসেছিলাম আমাদের তখন কিছুই ছিল না, ছোট্ট একটা বেসমেন্টে ভাড়া নিয়ে থাকতাম, সেখানে না জানালা ছিল না আলো ছিল, বৃষ্টি হলে পুরো ঘর ডুবে যেত, আর পরের দিনগুলো পানি ফেলার কাজেই চলে যেত। এরপর একজন লোক তোমার বাবাকে কাজের প্রস্তাব দেয়, কিন্তু সেখানেও রেফারেল ফি দিতে হয়, আর সেই লোকটা সব টাকা নিয়ে পালিয়ে যায়। কাজের কাজ তো হয়নি, ওপর থেকে টাকাও হাতছাড়া হয়েছে। আর এরপর আমাদের কাছে বেসমেন্টের ভাড়া পর্যন্ত দেওয়ার সামর্থ্য ছিল না, আমি কখনো কখনো রাস্তায়ও ঘুমিয়েছি। আর অনেকদিন পর অবশেষে তোমার বাবা একটি রেস্টুরেন্টে শেফের কাজ পেয়েছিল, আর সেখানেই তোমার বাবার দেখা হয় জামির সাথে। এরপর ওরা দুজনেই বিয়ে করে, আর দুজনে মিলে অনেক কষ্টে সেভিংস করে একটা ছোট্ট রেস্টুরেন্ট খোলে। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, তবুও ভাড়া দেওয়া খুবই কঠিন হয়ে যেত। আর এসব দেখে আমি কোন মুখে তোমার বাবার থেকে টিউশন ফির জন্য টাকা চাইতাম। আমাদের শিনেরও হার্টের সমস্যা আছে, ওর ভালো সার্জারির দরকার, আর অপারেশনের পাশাপাশি পোস্ট আর ট্রিটমেন্টের খরচও অনেক বেশি। তোমার বাবা খারাপ সময়ে কখনো আমার উপর গিভ আপ করেনি, তাহলে আমি কিভাবে তোমার বাবার থেকে মুখ ঘুরিয়ে নেব? মোমো জিজ্ঞাসা করে, আমার মা কি সব জানতো? জিনঝাও বলে, জানলেও বাকি, ওরা দুজনে ডিভোর্সড। মোমো আবারও বলে, যাই হোক, তোমার এমন ঝুঁকিপূর্ণ কাজ করা একদমই উচিত নয়। জিনঝাওকে বলে, যদি এটা আমাকে টাকা এনে দেয় তাহলে এতে কোনো ক্ষতি নেই। মোমো তখন জিনঝাওয়ের কলার ধরে বলে, তোমার কি মনে হয় কেউ তোমাকে সঠিক পথে নিয়ে আসতে পারবে না? জিনঝাও তখন মোমোকে ঘুরিয়ে ওর দিকে এগিয়ে এসে বলে, এই অধিকার নিয়ে তুমি আমাকে ঠিক করতে চাও? তুমি তো তোমার সারনেম পর্যন্ত বদলে ফেলেছো। মোমো তখন বলে, এই জন্যই কি তুমি ফিরে আসোনি? জিনঝাও কোনো উত্তর না দিয়ে ওকে জোর করে গাড়িতে বসিয়ে দেয়।
বাড়ি থেকে জিনঝাওয়ের কাছে কল আসে। মোমোকে বাড়িতে নিয়ে আসতে বলা হয়। মোমো তাকে বলে, আমি যাব না, তুমি আমাকে কথা দাও এসব কাজ ছেড়ে তুমি ভালো একটা চাকরি করবে। জিনঝাও তখন বলে, তাহলে ঠিক আছে, গাড়িতেই ঘুমিয়ে পড়ো। মোমো তখন বলে, ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে চায়না চলো, আমরা আমাদের পুরনো বাড়িতে থাকবো, আমি কাজ করব আর তুমি তোমার পড়াশুনো শেষ করো। অন্যদিকে হেজাংকে তার বস বকাবকি করছিল, কারণ সে আবারও জিনঝাওয়ের কাছে হেরে গেছে। আর এরপর জিনঝাও মোমোকে বলে, তোমার মা এসে গেছে। এই বলেই সে মোমোর মায়ের কাছে নিয়ে যায়। মোমো বলে, ভেতরে এসো, মার সাথে কথা বলে যাও। কিন্তু জিনঝাও রাজি হয় না এবং সেখান থেকে চলে যায়। এদিকে মোমোর মা আর তার নতুন স্বামী মেয়েকে কানাডা পাঠানোর জন্য কথা বলছিল, কিন্তু মোমো তখন বলে, আমি এখানেই থাকতে চাই। ওরা বারবার জিজ্ঞাসা করে, তুমি এখানে থেকে কি করবে? পুরনো বাড়িটাও বিক্রি করা হচ্ছে। এইটা শুনে মোমো প্রতিবাদ করে, কারণ সেখানে তার অনেক স্মৃতি রয়েছে। তাই তার নতুন বাবা ক্রিস ওদেরকে কথা বলার সুযোগ দিয়ে সেখান থেকে চলে যায়। মোমো তখন বলে, ফিউচারে যদি কখনো উনি তোমাকে চিট করে তুমি তখন কি করবে? তখন তো ওই বাড়িটাই জরুরি, তাই না? কিন্তু তার মা বলে, এসব নিয়ে ভাবার জন্য আমি আছি, তুমি এসব নিয়ে চিন্তা করো না। ঠিক তখনই তার চোখ পড়ে জিনঝাওয়ের ওপর। সে গেটের কাছেই দাঁড়িয়েছিল। চোখে চোখ পড়া মাত্রই সে সেখান থেকে চলে যায়। মোমো ফিরে তাকায়। সে বুঝতে পারে জিনঝাও এখনো চলে যায়নি। তবে কি সে তার মাকেই দেখতে এসেছিল? কিন্তু তখনই তার মা বলে, জিনঝাও কি করে জানলো আমরা এখানে আছি? মোমো বলে, আমি ওর সঙ্গে এসেছি। এতে তার মা খুবই রেগে যায় আর বলে, আমি জিনচিয়াকে আগেই বারণ করেছিলাম যেন তোমার সাথে ওকে দেখা করতে না দেয়। এখন তোমরা দুজনেই বড় হয়ে গেছো আর তোমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। সে তোমার আসল ভাই নয়। তুমি কেন বুঝতে পারছো না? এমনিতেই তোমার বাবা যখন ওকে বাড়িতে নিয়ে এসেছিল আমি অনেক বিরোধিতা করেছিলাম। ওকে ডিসিপ্লিনে রাখা খুবই কঠিন। সবসময় বাড়িতে ফোন করতো। আমি ওকে বলে দিয়েছিলাম তোমার সাথে যোগাযোগ না করতে। আর এখন তোমাকেও বলছি, তুমি ওর সাথে যোগাযোগ করো না। মোমো এখন বুঝতে পারছে কেন জিনঝাও এতদিন তার সাথে দেখা করতে আসেনি। এরপর সে জিনচিয়ানের বাড়িতে আবার ফিরে আসে। সে নিজের রাগ ঝাড়ছিল। ঠিক তখনই পেছন থেকে কিছু কাগজ পড়ে যায়, যেগুলো আসলে ওরই পাঠানোর চিঠি ছিল, যার পেছন পাতায় জিনঝাও তার ছবিও এঁকেছিল। যেটা দেখে সে কান্নায় ভেঙে পড়ে আর বুঝতে পারে জিনঝাওয়ের অবস্থাও তার মতোই ছিল। সেও তাকে মিস করত। অন্যদিকে আমরা জিনঝাওকে দেখতে পাই। আসলে জিনঝাওয়ের একটা গ্যারেজ ছিল। সেখানে সে তার গাড়িগুলোকে মডিফাই করত আর প্রায়ই সেখানেই থাকতো। আর এই কারণেই সে বাড়িতে খুব কম যেত। অন্যদিকে মোমো এখনো বসে বসে কাঁদছিল। সে বুঝতে পারছে না সে এখন জিনঝাওকে কোথায় খুঁজবে। ঠিক এমন সময় শিন সেখানে চলে আসে আর মোমোকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করে, তুমি কাঁদছো কেন? মোমো তখন শিনকে বলে, তুমি কি জানো জিনঝাও এখন কোথায় আছে? শিন ওর চোখে পানি দেখে সেই ঠিকানা বলে দেয়। আর তারপর মোমো অনেক খোঁজাখুঁজি করার পর সে গাড়িতে পৌঁছে যায়। জিনঝাও তাকে দেখে খুবই অবাক হয়। জিজ্ঞাসা করে, তোমার তো আজ যাওয়ার কথা ছিল, তুমি এখানে কি করছো? আসলে আজকে মোমোর ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু সে তার মায়ের সাথে ফিরে যায়নি। মোমো চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর সামনে থাকা ঘড়ির দিকে তাকায়। ঘড়িতে 12টা বাজতেই সে জিনঝাওকে শুভ জন্মদিন জানায়। এই ছোট্ট কথার মধ্যে এমন কিছু ছিল যা অনেক বছর ধরেই মিসিং ছিল। মোমোর মুখ থেকে এমন কথা শুনে জিনঝাওয়ের চোখে পানি চলে আসে। ছোটবেলার কথা মনে পড়ে যায়। মোমোর যখন প্রথম জন্মদিন পালন করা হচ্ছিল তখন মোমোর মা তাকে জিজ্ঞাসা করেছিল, তোমার জন্মদিন কবে? কিন্তু জিনঝাও কিছুই মনে করতে পারে না। সে কিছুই বলছিল না। তাই তখন মোমোর বাবা তাকে বলে, আজ থেকে মোমোর সাথে জিনঝাওয়ের জন্মদিন আমরা একসাথে পালন করব। তারপর থেকে ঠিক এমনভাবেই চলে আসছিল। অর্থাৎ আজ আসলে মোমোর জন্মদিন ছিল। জিনঝাও তখন মোমোকে শুভ জন্মদিন জানায়। এরপর সে মোমোকে নিয়ে একটি কেকের দোকানে যায় আর সেখানে গিয়ে সে মোমোর প্রিয় স্ট্রবেরি কেক কিনে দেয়। তারপর দুজনে আবারও সে গ্যারেজে ফিরে আসে। জিনঝাও তাকে কেক কাটার আগে উইশ করতে বলে। মোমো তখন জোরে জোরে বলে, আমি যেন জিনঝাওয়ের আসল জন্মদিন খুঁজে বের করতে পারি, কারণ জন্মদিন মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন। আর দ্বিতীয়ত, আমি আর জিনঝাও যেন সবসময় একসাথে থাকতে পারি। যদিও দ্বিতীয় উইশটা মোমো মনে মনে করেছিল। আর এরপর মোমো কেক কাটে। ওরা কেকের সাথে ড্রিঙ্কসও নিয়ে এসেছিল। মোমো তখন বলে, আমার এখন ড্রিঙ্ক করতে খুব ইচ্ছে করছে, কিন্তু আমি ড্রিঙ্ক করলে নিজেকে সামলাতে পারি না। জিনঝাও তখন তাকে বলে, তুমি চিন্তা করো না, আজ আমি তোমাকে সামলানোর জন্য যথেষ্ট। তোমার যা ইচ্ছে করছে তাই করতে পারো, আমি এখানে তোমার পাশে আছি। আর ড্রিঙ্ক করার পর থেকেই সে নিজের মন মতো কথা বলেই যাচ্ছিল। মাঝে মাঝে কাঁদছিল, বলছিল,
মা আমাদের ওই পুরনো বাড়িটা বিক্রি করতে যাচ্ছে। আমার নিজের চেয়েও মার জন্য বেশি চিন্তা হচ্ছে। আমার মনে হচ্ছে আঙ্কেল ক্রিস আমার মাকে ঠকাবেন। এই কথা শুনে জিনঝাও তাকে বলে, তোমার মা ডিভোর্সের এত বছর পর কাউকে বেছে নিয়েছে, তাহলে নিশ্চয়ই ভালো মতো ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে। এটা শোনার সাথে সাথেই মোমো অনেক অভিযোগ করে, আরও বলে, তুমি তো আমার মাকে মা বলো, বাবাকে বাবাও বলো, কিন্তু তুমি কখনোই আমাদের রক্তের সম্পর্ক হিসেবে মেনে নাওনি। জিনঝাও ড্রিঙ্ক করতে করতে চুপচাপ মোমোর কথা শুনে যায়। আর যখন বাড়ি ফেরার কথা ওঠে তখন মোমো এখান থেকে কোনোভাবেই যেতে চায় না। সে অনেক ধরনের বাহানা দেয়, আর এর মধ্যেই বৃষ্টিও শুরু হয়। তা দেখে মোমো তাকে বলে, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন কখন বাসায় যাব? তার থেকে বরং আমি আজকে রাত্রে এখানেই থাকি। জিনঝাও প্রথম দিকে মানতে চায় না। তখন মোমো তাকে বলে, আমার ঘরের শাওয়ারটা এখনো ঠিক হয়নি, আর তুমি তো জানো এখানে কত গরম। আমি শাওয়ার না নিয়ে একদমই থাকতে পারবো না, আমি এখানেই থাকবো। জিনঝাও তখন রাজি হয়, তাই সে নিজের কিছু কাপড় মোমোর জন্য নিয়ে আসতে চায়। এদিকে মোমোর তখন পেট ব্যথা শুরু হয়, আর এক পর্যায়ে মোমো বুঝতে পারে তার এখন পিরিয়ডের সময়, আর তার কাছে প্রয়োজনীয় জিনিসও ছিল না। জিনঝাও কাপড় নিয়ে এসে চিন্তায় পড়ে যায়, কারণ মোমো রীতিমতো কাঁদছিল। আর পেটে হাত রাখা দেখেই জিনঝাও বুঝতে পারে, তাই সে দৌড়ে দোকানে চলে যায় আর প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সে কাউন্টারে জমা দেয়। দোকানে সেখানে ভুলবশত অন্য কিছু দিয়ে দেয়, কিন্তু জিনঝাও তা খেয়াল করে না। বাড়ি ফেরার পর মোমো চেঞ্জ করে ফেলে। জিনঝাও ওকে বলে বিশ্রাম করতে। এই বলেই সে সানলাইয়ের কাছে চলে যায়, কিন্তু কিছু পড়ার শব্দে জিনঝাও আবারও রুমে চলে আসে। দেখতে পায় মোমো পেট ব্যথায় ছটফট করছিল। তা সে নেটে কিছু সার্চ করে, আর তারপর সেই মোমোকেও পেটে প্রেস করতে বলে, কিন্তু মোমো কোনোভাবেই পারছিল না। তাই সে বাধ্য হয়ে নিজে ম্যাসাজ করতে থাকে। জিনঝাওয়ের হাত গরম ছিল, তাই মোমো তার হাত পেটে রেখে ঘুমিয়ে পড়ে। জিনঝাও খেয়াল করে মেয়েটা ঘেমে যাচ্ছে, তাই সে চুপচাপ বাতাসও করতে থাকে। জিনঝাওয়ের মনে পড়ে যায় তার শৈশবের কথা। মোমোর জন্মের সময় মোমোর বাবা জিনঝাওকে অ্যাডপ্ট করে তার বাড়িতে নিয়ে এসেছিল। জিনঝাওয়ের বাবা তার খুবই ভালো বন্ধু ছিল, আর এক কার রেসিংয়ে সে পৃথিবী থেকে চলে গেছে। তার আপন বলতে এ পৃথিবীতে বাবা ছাড়া আর কেউ ছিল না, কিন্তু মোমোর মা তাকে মানতে চাইছিল না। তিনি জিনঝাওকে বোর্ডিংয়ে পাঠানোর জন্য চেষ্টা করেছিলেন। যখন সে বোর্ডিংয়ে যাচ্ছিল তখন সে প্রথমবার তাকে ভাই বলে ডেকেছিল। আর এসব ভাবতে ভাবতেই সকাল হয়ে যায়। জিনঝাও মোমোর জন্য নাস্তা বানাচ্ছিল। ঠিক এমন সময় অন্যান্য মেকানিকরাও চলে আসে। যখন তারা ভেতরে যাচ্ছিল তখন সে বলে, ওদিকে এখন যেতে হবে না। এটা বলার কিছুক্ষণের মধ্যেই মোমো বাইরে চলে আসে, আর মোমোকে দেখে ওরা দুজনেই খুবই অবাক হয় যে জিনঝাও কোনো মেয়েকে তার নিজের রুমে থাকার অনুমতি দিয়েছে। তার মানে সে কি খুব স্পেশাল? ওরা দুজনেই মোমোর দিকে তাকিয়েছিল। ঠিক এমন সময় জিনঝাওর সামনে চলে আসে, আর মোমোকে বলে, লং প্যান্ট পরে এসো, কারণ এখানে আমি ব্যতীতও অনেকে আছে। মোমো ওর কথা মেনে নেয়, আর এরপর সে নাস্তা করার জন্য বসে পড়ে। মোমো খুবই অবাক হয়, কারণ জিনঝাও রান্নাও করতে পারে, যেখানে সে নিজে মেয়ে হয়ে কোনো রান্না পারে না। এদিকে গাজর মোমোর একদমই পছন্দ ছিল না, কিন্তু জিনঝাওয়ের ভয়ে সে গাজরও খেতে শুরু করে। অন্যদিকে আমরা লিনকে দেখতে পাই, যে এখানে ছিল টপ রেসার। তার কার রেসিং খুবই ভালো লাগতো, আর মডিফাইড কারও তার খুবই পছন্দ ছিল। একবার রাস্তায় কেউ তাকে ডাচ করেছিল, আর সে তাকে হারিয়েও ফেলেছিল। লিন খুবই অবাক হয়েছিল, আর সেই কারটাকে মডিফাই করছিল। আসলে সেটা আর কেউ নয়, জিনঝাও ছিল, কিন্তু লিন তার চেহারা চিনতে পারেনি। লিন নিজের লোকদেরকেও পাঠিয়েছে সেই রেসারকে খুঁজে বের করতে, নয়তো সেই মডিফাই কারকে খুঁজে বের করতে। সে আবারও বলে, যে কোনোভাবে তাকে খুঁজে বের করো, পুরো শহর খুঁজতে হলে তাই করো। আর এখানেই এপিসোড 4 শেষ হয়ে যায়। এই ড্রামা তোমাদের কেমন লাগছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।